সব কিছুরই সৌন্দর্য আছে, তবে সবাই তো দেখে না। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 9-এর ভৌতবিজ্ঞান বিষয়ের চ্যাপ্টার 1 পার্ট 2 নিয়ে আলোচনা করব। যেখানে আমরা গতকাল পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে পরিমাপ এই চ্যাপ্টারটি শুরু করেছিলাম। দুটো টপিক আলোচনা হয়েছিল, প্রথমত রাশি, সেকেন্ড ছিল সাংখ্যমান। আজকে আলোচনার বিষয় ছিল যে একক। তো আজকে আমরা এই এককটা নিয়ে শুরু করব। তো তার আগে একটু হালকা করে বলে দিই, পরিমাপ পরিমাপ ও একক এর মধ্যে আমাদের তিনটি প্রধান প্রধান বিষয় ছিল, যেটি প্রথমত রাশি, দ্বিতীয়ত ছিল সাংখ্যমান, নেক্সট ছিল একক। আমরা গতকাল রাশি এবং সাংখ্যমান আলোচনা করে নিয়েছি। আজকে আলোচনা করব একক। যে এককটা কি তোমাদের আগেও হালকা করে বলে দিয়েছিলাম, এখন এখানে একটু আলোচনা করে দিই। যে একটি লোহার বলের ভর 500 কেজি। এখানে এই ভর কথাটি রাশি, এই 500 এটি হচ্ছে সাংখ্যমান, কেজি এটি হচ্ছে একক। তো এটা আমরা গতকাল ক্লাসে জেনে নিয়েছি। এখন এই একক কি সেটা আমরা একটু ভালোভাবে জানব। এখন এই যে ভর আমরা পরিমাপ করছি, ভর একটি রাশি, ঠিক এরকমই আরও বিভিন্ন ধরনের রাশি রয়েছে, যেমন দৈর্ঘ্য, সময়, উষ্ণতা, ওকে, বিভিন্ন ধরনের রাশি রয়েছে। এই সব রাশিগুলোকে পরিমাপ করে আন্তর্জাতিকভাবে এই দৈর্ঘ্য, সময়, উষ্ণতা, এই বিভিন্ন রাশিগুলিকে পরিমাপ করতে আন্তর্জাতিকভাবে কথাটির অর্থ হচ্ছে পুরো পৃথিবীর দিক থেকে। আমরা পৃথিবীর যেই প্রান্তে যাই না কেন, প্রত্যেকটা দেশে এই একক, কেজি, গ্রাম, মিটার, এই সব কথাগুলো পাবেই। শুধু আমরা বাংলাতে কথা বলি, তারা তাদের নিজেদের দেশের ভাষায় কথা বলে। তো কথা বললে কি হবে, এই এককগুলো প্রত্যেকটা দেশেই সমান, তাই এখানে বলা হয়েছে আন্তর্জাতিকভাবে একটি সুবিধাজনক এমন একটি কথা যেটা বলতে বা লিখতে আমাদের সুবিধা হয়, এই কারণে বলছে সুবিধাজনক ও নির্দিষ্ট প্রমাণ পরিমাণকে আমরা বলবো একক। তাহলে একক কি বলবো, বিভিন্ন রাশিকে বা যে কোনো রাশিকে পরিমাপ করতে আন্তর্জাতিকভাবে সুবিধাজনক ও নির্দিষ্ট পরিমাণকে আমরা একক বলবো। তো এই কথাটিকেই একটু ভাষার মধ্য দিয়ে ভালোভাবে লিখে নিই। তো আমরা যেটা শুরু করছিলাম যে একক, যাকে আমরা ইংলিশে ইউনিট বলি। ওকে, তো এখানে সংজ্ঞাটি তাহলে কি হলো, সংজ্ঞা যে কোনো রাশি মাপতে
কোনো রাশি মাপতে আন্তর্জাতিকভাবে নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকে একক বলে। ওকে, আচ্ছা, এখানে একটু ভালোভাবে করতে হলে আমরা এখানে লিখতে পারি রাশির একক বলে। ওকে, রাশির একক বলা হয়। যেমন উদাহরণস্বরূপ আমরা কি লিখতে পারি, যেমন মিটার, যাকে আমরা এম দ্বারা চিহ্নিত করি, এবং কিলোমিটার কে এম। তো এই যে এম বা কে এম, এই সংকেতগুলো কিভাবে লিখতে হয় এর একটা নিয়ম রয়েছে, যেটা আমরা আজকের এই ক্লাসের মধ্যেই আলোচনা করব। ওকে, আরও বিভিন্ন ধরনের একক রয়েছে যেটা তোমরা এই নোটের মধ্যে পেয়ে যাবে, তোমাদের হ্যান্ডরাইটিং যে নোট দেওয়া হয়ে থাকে এই যে। ওকে, এই যে মিটার, কিলোমিটার, গ্রাম, কিলোগ্রাম, সেকেন্ড, ঘন্টা, মিনিট ইত্যাদি আরও বিভিন্ন রয়েছে। ওকে, এখন এই একককে আমরা দুভাগে ভাগ করব। তাহলে আমরা পরবর্তী পয়েন্ট দেই যে প্রকারভেদ। আমরা রাশি পড়ার সময় যেমন দুটো ভাগ করেছিলাম, একটি পড়েছিলাম মৌলিক বা প্রাথমিক রাশি, আর একটি পড়েছিলাম লব্ধ রাশি। যখন আমরা একক আলোচনা করছি জিনিসটা একই থাকছে, যে মৌলিক বা প্রাথমিক একক, এবং আর একটি রয়েছে যে লব্ধ একক। ওকে, তো আমরা এই প্রাথমিক বা এই মৌলিক একক কাকে বলে এটা আমরা নেক্সট স্লাইডে দেখে নিই। তাহলে পরবর্তী পয়েন্ট দেওয়া যাক, যে মৌলিক বা প্রাথমিক একক। আমরা মৌলিক বা প্রাথমিক রাশি পড়ার সময় কি জেনেছিলাম, যে যেসব রাশি অন্য কোনো রাশির ওপর নির্ভর করে না সেই সব রাশিকে আমরা বলবো যে মৌলিক বা প্রাথমিক রাশি। ঠিক এককটাও একই রকমের, যেসব একক অন্য কোনো এককের ওপর নির্ভর করে না তাকে আমরা বলবো মৌলিক বা প্রাথমিক একক। তাহলে সংজ্ঞাটা লিখে নেব, যেসব একক অন্য কোনো এককের উপর নির্ভর করে না তাকে মৌলিক বা প্রাথমিক একক বলে। একে আমরা ইংলিশে বলে থাকি ফান্ডামেন্টাল ইউনিটস। ওকে, ফান্ডামেন্টাল ইউনিটস। ওকে, এই হচ্ছে আমাদের মৌলিক বা প্রাথমিক একক। আশা করছি বোঝার কোনো অসুবিধা নেই। তো এখানে এক্সাম্পল হিসাবে যেমন কি হতে পারে, মিটার, এম, কিলোমিটার বা কিলোগ্রামও আমরা লিখতে পারি, কোনো সমস্যা নেই। কিলোগ্রাম, কেজি, আর কিলোমিটার হয়ে যাবে কেএম, এবং সেকেন্ড, এস ইত্যাদি।
ওকে, এটি হচ্ছে আমাদের মৌলিক বা প্রাথমিক একক। এবারে আমরা শুরু করব যে লব্ধ একক। লব্ধ একক, একে ইংরেজিতে বলে থাকে ডেরিভেট ইউনিটস। ডেরিভেট ইউনিটস। ওকে, এবারে আমরা এই লব্ধ এককের সংজ্ঞাটা জেনে নেব। তাহলে এর সংজ্ঞা কি হবে? ঠিক মৌলিক বা প্রাথমিক এককের উল্টো। এক বা একাধিক মৌলিক বা প্রাথমিক একক গঠিত হয়ে বা একসঙ্গে মিলে লব্ধ একক তৈরি হয়। তাহলে এখানে লিখতে পারি এক বা একাধিক মৌলিক একক সংগঠিত হয়ে যে একক পাওয়া যায়, যে একক পাওয়া যায় তাকে লব্ধ একক বলে। এই হচ্ছে আমাদের লব্ধ একক। যেমন উদাহরণ হিসাবে একটি উদাহরণ দিচ্ছি যে ত্বরণ জিনিসটা কি, তোমরা সেটা জানো না। তো নেক্সট পরবর্তী চ্যাপ্টার বেগ বলে একটি চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারে তোমরা ত্বরণ, সরণ, বেগ এগুলো কি জানবে। তো এখানে শুধু একটু জেনে রাখো, ত্বরণের একক হয়ে থাকে যে মিটার বাই সেকেন্ড স্কয়ার। এখানে মিটার একটি মৌলিক একক এবং সেকেন্ড একটি মৌলিক একক। এই দুটো একত্রে যুক্ত হয়ে একটি একক তৈরি হয়েছে, যেটি লব্ধ একক। তো তোমরা এই দুটো সংজ্ঞা থেকে আশা করছি এই মৌলিক একক এবং তোমাদের হোমওয়ার্ক হিসাবে এটা দিয়ে দিচ্ছি যে মৌলিক একক বা আমরা ফান্ডামেন্টাল ইউনিট বলে থাকি, এটি ভিএস মানে পার্থক্য, ডেরিভেট ইউনিট ডিইউ, এটা তোমরা নিজেরা করবে। ওকে, নেক্সট পরবর্তী। আচ্ছা, এখন আমরা যেগুলো জানলাম তোমাদের এখানে নোটের মাধ্যমে সব কিছু দেওয়া হয়েছে, এই যে লব্ধ একক পর্যন্ত হয়েছে। নেক্সট আমরা শুরু করব এককের বিভিন্ন পদ্ধতি। ওকে, তো এককের বিভিন্ন পদ্ধতি পয়েন্টটা দিয়ে দিই। এককের বিভিন্ন পদ্ধতি। এখন এই একক পদ্ধতিগুলো ব্যবহার করা হয় অনেকগুলো পদ্ধতির মাধ্যমে। সেই পদ্ধতিগুলো কি, তো তোমাদের এখানে একটু বলে দিই এককের বিভিন্ন পদ্ধতিটা কি, যে বিভিন্ন এককের সমষ্টিকে এককের বিভিন্ন পদ্ধতি বলে। ওকে, এটা একটু তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করবে, বিশেষ কোনো বইয়ের মধ্যে এটা উল্লেখ করেনি। তো পদ্ধতিগুলো কি কি? তিনটে পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে MKS পদ্ধতি, আর একটি CGS পদ্ধতি, আর একটি রয়েছে FPS পদ্ধতি। এই MKS পদ্ধতি এর পুরো নাম কি? মিটার কিলোগ্রাম এবং সেকেন্ড। ওকে, CGS এর পদ্ধতি বা CGS এর পুরো নাম কি? সেন্টিমিটার গ্রাম এবং সেকেন্ড। ওকে,
FPS এর নাম কি? যে ফুট পাউন্ড, POUND পাউন্ড সেকেন্ড। এই হচ্ছে এই তিনটে পদ্ধতির পুরো নাম। এখন এই MKS পদ্ধতি, এই নামটি পরিবর্তিত হয়ে এর নাম হয়েছে MKSA। এখানে এ একটি এক্সট্রা যুক্ত হয়েছে। এটা কি? এ হচ্ছে অ্যাম্পিয়ার, এ হচ্ছে অ্যাম্পিয়ার। ওকে, এ হচ্ছে অ্যাম্পিয়ার, এটি এসে যুক্ত হয়েছে। এখন এই MKS পদ্ধতি এর আরও একটি নাম রয়েছে, যাকে আমরা ম্যাট্রিক সিস্টেম বলে থাকি। ম্যাট্রিক সিস্টেম, এটি হচ্ছে MKS এর অপর নাম। এই CGS যে রয়েছে, এরও অপর নাম রয়েছে ফ্রান্স সিস্টেম বলা হয়, বা একে ডেসিমেল সিস্টেম বলা হয়ে থাকে, ডেসিমেল সিস্টেম, বা একে গ্রোসিয়ান। ওকে, GROSSION, গ্রোসিয়ান সিস্টেম। কেন বলা হয়? গ্রোসিয়ান হচ্ছে একটি বিজ্ঞানীর নাম, সেই নাম অনুসারেই সেই বিজ্ঞানী এই CGS পদ্ধতিটি আবিষ্কার করেছিল, তো তার নাম অনুসারেই এর অপর নাম করা হয়েছে গ্রোসিয়ান সিস্টেম। এই FPS পদ্ধতির অপর নাম রয়েছে ব্রিটিশ সিস্টেম, ব্রিটিশ সিস্টেম, এই হচ্ছে অপর নাম। এখন আমাদের এই পৃথিবীর মধ্যে প্রায় 164টির কাছাকাছি দেশ রয়েছে। 80% দেশের মধ্যে এই MKS পদ্ধতি ব্যবহার হয়, তার মধ্যে আমাদের ইন্ডিয়াও রয়েছে। বাকি 20%-এর মধ্যে 10% দেশে CGS পদ্ধতিটি ব্যবহার হয়ে থাকে, আর বাকি 10% দেশে FPS পদ্ধতি ব্যবহার করা হয়। এখন এই CGS পদ্ধতিটি যেটি রয়েছে, এটি প্রায় 1874 সালে এটি চালু হয়। এখন যেটা তোমাদের কিছুক্ষণ আগে বললাম, MKS পদ্ধতিটি 80% দেশে এবং CGS পদ্ধতিটি 10% দেশে, FPS পদ্ধতিটি 10% দেশের মধ্যে যোগাযোগ বা 10% দেশে ব্যবহার করা হয়। এখন আমাদের এই পৃথিবীর মধ্যে বিভিন্ন ধরনের দেশ রয়েছে, প্রত্যেকটা দেশে প্রত্যেক রকমই আলাদা আলাদা রকমের ভাষা রয়েছে। সে পৃথিবীর মধ্যে ছাড়ো আমাদের এই পুরো ভারতটার মধ্যেই বিভিন্ন ধরনের ভাষা রয়েছে। এখন এই প্রত্যেকটা দেশের ভাষা আলাদা, তো একটা দেশের মানুষ আর একটা দেশের মানুষের মনের ভাব কিভাবে প্রকাশ করবে বা কিভাবে মনের ভাবটাকে শেয়ার করবে, তার জন্য একটি নির্দিষ্ট ভাষা রয়েছে যেটি পুরো পৃথিবীটার মধ্যে চলে, যে ভাষাটি হচ্ছে ইংরেজি ভাষা। যদি কেউ ইংরেজি ভাষাটা জানতে পারে, তাহলে সে প্রত্যেকটা দেশে ঘুরে বেড়াতে পারবে এবং প্রত্যেকটা দেশে কথা বলতে পারবে। আমরা বাংলায় কথা বলি, আমাদের এই ভারতের মধ্যে অসম ছাড়া আর কোথাও বাংলা ভাষায় মানুষ নেই, শুধু এই পশ্চিমবঙ্গ আর অসম। তাহলে আমরা পৃথিবী যদি অন্য কোনো প্রান্তে যাই, তাহলে কি ভাষায় কথা বলবো? বিশেষ করে হিন্দিটা এখন বেশি চলে, কিন্তু ইংলিশটা যদি জেনে রাখা যায়, তাহলে পুরো ভারত কেন, পুরো দেশের মধ্যে যেখানেই যাও না কেন, তোমার মনের ভাব তুমি প্রকাশ করতে পারবে। ওকে, ঠিক সেরকমই এই পরিমাপ জিনিসটাও একই রকমের হচ্ছে। এই এমন একটা নতুন একক বের করতে হবে, যেই এককে পুরো পৃথিবী আবদ্ধ থাকে।
সেই এককটা কি, যে এসআই একক। ওকে, তাহলে এখানে হেডিংটা দিয়ে দিই যে এসআই একক। এর পুরো নাম হচ্ছে সিস্টেম ইন্টারন্যাশনাল, মানে আন্তর্জাতিক পদ্ধতি। সিস্টেম ইন্টারন্যাশনাল, একে আমরা বাংলায় বলবো যে আন্তর্জাতিক পদ্ধতি। আন্তর্জাতিক পদ্ধতি। ওকে, এখন এই এসআই পদ্ধতিটা সম্পর্কে জেনে নিই। এটা পুরো দেশেই প্রচলিত, তাই এখানে ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক কথাটি বলা হয়েছে। এটি 1960 খ্রিস্টাব্দে 1960 খ্রিস্টাব্দে প্যারিস একটি দেশের নাম, প্যারিসে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক সম্মেলন। মানে সেখানে পুরো পৃথিবীর সায়েন্টিস্টরা উপস্থিত ছিল। আন্তর্জাতিক সম্মেলন, প্যারিসে সম্মিলিত বা সম্মেলন হয়, সেই সম্মেলনেই এই এসআই পদ্ধতিটি গৃহীত হয়। ওকে, তাহলে কোথায়? 1960 খ্রিস্টাব্দে প্যারিসে। আচ্ছা, এটা যতটা সম্ভবত প্যারিসে একটা দেশ বলে দিলাম, তো ওটা দেশ হবে না, প্যারিস হচ্ছে একটা শহর। আমাদের এখানে এই ভারতের মধ্যে দিল্লি যেমন একটি শহর, ঠিক তেমনই প্যারিসও একটি শহর। তো ওখানেই অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক সম্মেলন, সেখানে এই এসআই পদ্ধতিটি গৃহীত হয়। এই এসআই পদ্ধতির অপর নাম রয়েছে, এর আরও একটি নাম হচ্ছে যে লে সিস্টেম ইন্টারন্যাশনাল ডি ইউনিটস। ওকে, এই এককের মধ্যে মূল বা প্রধান 7টি একক রয়েছে। এর মধ্যে প্রধান 7টি একক রয়েছে। ওকে, তো 7টি একক কি কি সেগুলো আমরা আলোচনা করব। তো রাশি, আচ্ছা এটা হচ্ছে আমরা নেক্সট পেজে দেখে নিই, তাহলে কোনো সমস্যা হবে না। রাশি, একক, প্রতীক। ওকে, এবারে প্রধান 7টি এককের মধ্যে কি কি রয়েছে? রাশি হচ্ছে দৈর্ঘ্য, এর একক হচ্ছে মিটার, এবং প্রতীক হচ্ছে এম। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরে রয়েছে ভর, ভরের একক হচ্ছে কিলোগ্রাম, যার প্রতীক কেজি। 3 নম্বর রয়েছে সময়, এর একক হচ্ছে সেকেন্ড। ওকে, সেকেন্ড, এর প্রতীক হচ্ছে এস। নেক্সট পরবর্তী 4 নম্বর হচ্ছে উষ্ণতা। উষ্ণতাতে কি বলছে? উষ্ণতা, এর একক হচ্ছে কেলভিন, আমরা কেলভিনকে কে দ্বারা চিহ্নিত করব। নেক্সট পরবর্তী হচ্ছে 5-এ তড়িৎ প্রবাহ মাত্রা, এর একক হচ্ছে অ্যাম্পিয়ার, একে আমরা এ দ্বারা চিহ্নিত করব। নেক্সট পরবর্তী 6 নম্বর হচ্ছে আলোক দীপ্তি। এর একক হচ্ছে ক্যান্ডেলা, যাকে আমরা
সি ডি দ্বারা চিহ্নিত করব। 7 নম্বর যে পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ এর একক হচ্ছে মোল, যাকে আমরা MOL দ্বারা চিহ্নিত করব। তো আরও দুটো রাশি রয়েছে যেখানে আমরা 8 নম্বর দিয়ে লিখতে পারি যে কোণের দ্বিমাত্রিক, কোণের দ্বিমাত্রিক যার একক রেডিয়ান, যাকে আমরা RAD দ্বারা চিহ্নিত করি। 9 নম্বর কোণের ত্রিমাত্রিক, প্রথমটা হচ্ছে দ্বিমাত্রিক ছিল, তারপরেরটি হয়ে যাবে কোণের ত্রিমাত্রিক। ওকে, কোণের ত্রিমাত্রিক যার একক হচ্ছে স্টেরেডিয়ান, যাকে আমরা SR দ্বারা চিহ্নিত করব। এখন প্রথমত আমি বলে এলাম যে মূল রাশি হচ্ছে 7টি, তাহলে এখানে 9টি হয়ে গেল কিভাবে? 2টি এক্সট্রা যোগ হয়েছে, এই 8 ও 9 নম্বর রাশি মূল রাশি ছিল এক সময়, কিন্তু 1995 সালে একে মূল রাশি থেকে বের করে একে সহকারী রাশি যুক্ত করা হয়, সহকারী রাশি যুক্ত করা হয়। তাহলে 7 প্রধান রাশি হচ্ছে 7টি এখনকার বর্তমানে, তার সঙ্গে এই 8, 9 এক্সট্রা যোগ ছিল এক সময়, কিন্তু এখন আর নেই। 1995-এ এই রাশি দুটোকে প্রধান মূল রাশি থেকে বের করে নিয়ে সহকারী রাশিতে যুক্ত করা হয়। নেক্সট পরবর্তী টপিক শুরু করব। তো তার আগে একটু বলে দিই, এই যে আমরা 7টি মূল একক পড়লাম, এগুলো খুব ভালোভাবে মনে রাখবে। পরীক্ষাতে কোশ্চেন দেয় এখান থেকে যে SI পদ্ধতিতে কয়টি প্রধান একক রয়েছে, বা দিয়ে দিতে পারে নিম্নলিখিতর মধ্যে কোনটি প্রধান একক। 4টি অপশানের মধ্যে কোনটি সঠিক হবে সেটি মার্ক করতে হবে। ওকে, এখন আমরা নতুন যে টপিকটি শুরু করতে যাচ্ছি, যে এই SI পদ্ধতি, এই যে এককগুলো লেখা রয়েছে, এই যে এককগুলো লেখা রয়েছে বা এককগুলো যে আমরা লিখলাম, এই এককগুলো লেখার পদ্ধতি কি? ওকে, সেই পদ্ধতি সম্পর্কে আমরা এখন একটু আলোচনা করব। তাহলে আমরা প্রথমত পয়েন্ট দিয়ে দিই যে SI একক লেখার নিয়ম। প্রথম পয়েন্ট, যে কোনো এককের বা কোনো রাশির একক প্রথম অক্ষর ছোট হবে। এটা একটু লিখে নেই, তারপরে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যে কোনো রাশির একক প্রথম অক্ষর ছোট হবে। কীরকমই, আমরা একটি একক লিখলাম, যেটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম, যে তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, AMPERE, অ্যাম্পিয়ার। এটাকে বড় হাতের লিখতে পারতাম, কিন্তু নিয়ম কি, বড় হাতের লেখা যাবে না, সবসময় ছোট হাতের লিখতে হবে। এটা হচ্ছে রাশির একক হয়ে গেল, অ্যাম্পিয়ার, ভোল্ট, ওকে, যেমন জুল ইত্যাদি। নেক্সট পরবর্তী পয়েন্ট, কোনো বিজ্ঞানীর নামের একক হলে তার প্রতীক বড় অক্ষর হবে, না হলে ছোট অক্ষর হবে।
যদি কোনো একক বিজ্ঞানীর নাম হয়, আগে লিখে নিই, কোনো একক বিজ্ঞানীর নাম হলে তার প্রতীক বড় অক্ষর হবে। ওকে, এই যে আমরা অ্যাম্পিয়ার লিখেছি এটা কিন্তু প্রতীক নয়, এটা হচ্ছে এককটার নাম, যেমন আমরা এখানে করেছি। এই যে আমরা একক লিখেছি মিটার, কিন্তু এর প্রতীক হচ্ছে এম। এই মিটার কি কোনো বিজ্ঞানীর নাম নয়, তাই এটি ছোট অক্ষরে রয়েছে। ওকে, এই যে অ্যাম্পিয়ার, এই অ্যাম্পিয়ার আমরা এককটাকে লিখেছি, একে আমরা লিখতে গেলে কিভাবে লিখব? এক্ষুনি বললাম যে AMPERE, এ কিন্তু বড় হাতের দিইনি। যখন এই অ্যাম্পিয়ার একটা বিজ্ঞানীর নাম, এর প্রতীক যখন লিখব বড় অক্ষরে লিখতে হবে। এই যে বড় অক্ষরের এ লেখা রয়েছে। ওকে, এটা রাফ করে দিই, তাহলে ক্লিয়ার থাকবে। তাহলে এই জিনিসটাই সেখানে বলা হচ্ছে যে কোনো বিজ্ঞানীর নামে যদি একক হয়, নামে একক হলে তার প্রতীক বড় হবে। যেমন আমরা একটা লিখলাম যে নিউটন। আচ্ছা, অ্যাম্পিয়ার যেহেতু আমরা লিখেছিলাম, এই অ্যাম্পিয়ার দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। অ্যাম্পিয়ার এর প্রতীক হয়ে যাবে বড় হাতের এ। ওকে, নিউটন একজন বিজ্ঞানী। ওকে, তার প্রতীক কি? প্রতীক হয়ে যাবে বড় হাতের এন। জুল, JOULE, জুল একজন বিজ্ঞানী। নামটা লেখার সময় ছোট হাতে লিখেছিলাম, যখন এর প্রতীক লিখতে যাচ্ছি তখন বড় হাতের লিখতে হবে। ওকে, যেমন মিটার, এটি কিন্তু কোনো বিজ্ঞানীর নাম নয়, তাহলে এর প্রথম অক্ষর বড় হাতে লিখব না, ছোট হাতের লিখব। আশা করছি বোঝা গিয়েছে। নেক্সট 3 নম্বর পয়েন্টে যাচ্ছি। কোনো এককের উপসর্গের প্রতীক এককের প্রতীকের ঠিক আগে লিখতে হবে। আগে লিখে নিই যে কোনো এককের উপসর্গের প্রতীক এককের প্রতীকের আগে লিখতে হবে। যেমন আমরা লিখলাম কি মিলিমিটার। ওকে, এখানে উপসর্গ কোনটা? উপসর্গ হচ্ছে মিলি। আর এই যে বলছে কোনো এককের উপসর্গের প্রতীক, উপসর্গ হচ্ছে মিলি, এর প্রতীক কোনটা? এম। এককের প্রতীকের আগে লিখতে হবে। একক কোনটা? একক তো হচ্ছে মিটার, আর এককের প্রতীক কি? এম। তাহলে এম এর আগে এম লিখতে হবে। এটা মিলিমিটার, যেহেতু দুটোই এম রয়েছে তাই বুঝার একটু সমস্যা হচ্ছে। আর একটি উদাহরণ দেই, যে মিলিগ্রাম। ওকে, মিলিগ্রাম প্রতীক কোনটা? প্রতীক হচ্ছে উপসর্গের প্রতীক হচ্ছে এম এবং এককের প্রতীক হচ্ছে জি। আর এখানে বলা হচ্ছে যে এককের প্রতীকের আগে, এককের প্রতীক হচ্ছে জি, এককের প্রতীকের আগে উপসর্গের প্রতীক বসাতে হবে। তাহলে উপসর্গ কোনটা? মিলি, এর প্রতীক হচ্ছে এম। ওকে, আশা করছি বোঝা গিয়েছে। বেশি জটিলে নিয়ে যাব না, একেবারে 2-3টে উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। এরপরে যদি আমরা আর একটা উদাহরণ ধরি, যে মিলি লিটার। ওকে, আচ্ছা লিটার বানানটা ভুল হয়ে গেল, লিটার, মিলি লিটার।
এখানে এই মিলি হচ্ছে কি উপসর্গ, আর লিটার হচ্ছে কি একক। এককের প্রতীক কি এল এবং মিলির প্রতীক এম, অর্থাৎ আমরা পাচ্ছি কি এম এল। এভাবে আমাদের নামকরণগুলো করতে হবে, মানে এসআই এককগুলো লিখতে হবে। পরবর্তী পয়েন্ট যাব 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট কি লব্ধ এককের ক্ষেত্রে লব্ধ এককের ক্ষেত্রে বিভিন্ন এককের মধ্যে ফাঁক থাকবে। বিভিন্ন এককের মধ্যে ফাঁক থাকবে। ওকে, যেমন উদাহরণ দেই। উদাহরণ নিউটন মিটার। আচ্ছা, নিউটন মিটারটি না দিয়ে লব্ধ একক আমরা আজকেই কমপ্লিট করেছি। লব্ধ এককে একটা উদাহরণ জেনেছিলাম ত্বরণের একক। ত্বরণের একক কি করেছিলাম মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, একে আমরা আরও একভাবে লিখতে পারি যে মিটার সেকেন্ড পাওয়ারে -2। এই যে মিটার এবং সেকেন্ড লিখছি এর মধ্যে একটু ফাঁকা রাখতে হবে। এখানে ফাঁকাটা একটু ছোট হয়ে গিয়েছে, মিটার সেকেন্ড পাওয়ারে -2। এটা কোন রাশির জন্য বা কোন এককের জন্য? কেবলমাত্র লব্ধ এককের জন্য। ওকে, বা মৌলিক বা প্রাথমিক একক একটাই হয়, আর লব্ধ একক 2, 3টে অধিকতম হয়ে থাকে। আর আমরা এভাবে লিখলে দুটো একককে যখন একত্রে লিখব, একসাথে লিখব, তখন এর মাঝে একটি ছোট্ট পেশ দিতে হবে। ওকে, এটি হচ্ছে 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে। 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট কি বলছে? বহুবচনের জন্য এস যোগ করা যাবে না। যেমন আমরা ইংরেজিতে জেনেছি যখন বহুবচন হবে তাতে আমরা এস যোগ করব। ওকে, কিন্তু এখানে বলছে এস যোগ করা যাবে না। কোনো একটা দূরত্ব বা আচ্ছা দূরত্বই ধরি, কোনো একটা দূরত্ব হচ্ছে কি 20 মিটার। 20 হচ্ছে বহুবচন, তা বলে এর মিটারের মানে এককের পরে এস যোগ করব, এটা উচিত নয়। এখানে যেমন আছে তেমন থাকবে, ওটাই এখানে বলা হচ্ছে যে 20, এটা তাহলে ফেস করে লিখে দিই, 20 মিটার সেকেন্ড, মানে মিটার এস এই বহুবচনের জন্য এটা উচিত নয়। তাহলে সঠিকটাই কি করতে হবে? যে 20 মিটার, এটি হচ্ছে সঠিক। নেক্সট পরবর্তী পয়েন্টে যাব, 6 নম্বর পয়েন্ট। এককের প্রতীকের শেষে কমা, ফুলস্টপ দেওয়া যাবে না। ওকে, যেমন ধরো একটা উদাহরণ দিচ্ছি যে কিলোমিটার। ওকে, একে আমরা কিভাবে লিখব? কে এম, ব্যাস এই হচ্ছে কাজ। এর বেশি কে কমা এম শেষে ফুলস্টপ, বা কে ফুলস্টপ এম ফুলস্টপ, বা কে কমা এম কমা এরকম লেখা যাবে না। সরাসরি কিলোমিটার কে এম। ওকে, নেক্সট পরবর্তী আমরা যাব, নেক্সট স্লাইড চলে যাই। 7 নম্বর পয়েন্ট।
এখানে পরবর্তী পয়েন্ট তাহলে প্রতীকের সাথে যুক্ত উপসর্গ ও প্রতীককে একত্রে গণ্য করতে হবে যেমন কি যে ধরলাম যে সেন্টিমিটার, এই সেন্টি হচ্ছে উপসর্গ, ওকে, আর মিটার হচ্ছে একক। এখানে সেন্টির সি এবং মিটারের এম এদেরকে দুজনকে আলাদা করতে না বলছে, তাহলে কি করতে বলছে? এদের দুজনকে একত্রে একসাথে আমাদেরকে গ্রহণ করতে হবে, যে উপসর্গ এবং একক দুটোকে একসাথে নিতে হবে। যেমন কারো জন্য হয়ে থাকে কুমারী পূজা জানা, ওকে, তাহলে কুমারী যদি উপসর্গ হয়, পূজা যদি তার নাম হয়, কুমারী পূজা এ দুটোকে একত্রে নিতে হবে। আমরা সুবিধার্থে আমরা শুধু পূজা বলে ডাকি, সে আলাদা ব্যাপার, ওকে। ঠিক এখানেও সে একই জিনিসটা বলছে যে সেন্টি হচ্ছে উপসর্গ, মিটার হচ্ছে একক। সেন্টির সি এবং মিটারের এম দুজনকে একত্রে নিতে হবে, আলাদা করলে চলবে না। নেক্সট পরবর্তী পয়েন্ট 8, প্রতীকের ঘাতে উন্নীত করার সময় ব্র্যাকেট ব্যবহার নিষেধ। ব্র্যাকেট মানে এই যে ব্র্যাকেট ব্যবহার করা হয়, ব্র্যাকেট নিষেধ। কেমন? ধরলাম আমি সেন্টিমিটার, এর ঘাতে লিখছি স্কয়ার বা স্কয়ারের পরিবর্তে লিখছি কিউব। এখানে এই সেন্টিমিটার এই ব্র্যাকেট 3 এটা লিখতে না বলছে, ওকে, সরাসরি লিখতে বলছে কি সেন্টিমিটার স্কয়ার বা সেন্টিমিটার কিউব, সে পাওয়ারে যা আছে সেটাই হবে, কোনো ব্র্যাকেট দেওয়া যাবে না। নেক্সট পরবর্তী 9, উষ্ণতার একক। যেমন আচ্ছা, উষ্ণতার একক যেমন হচ্ছে কেলভিন, যেটা আমরা ওই 7টি মূল উপাদানে জেনে এসেছি। এতে ডিগ্রি থাকবে না। আমরা ধরলাম যে 273 ডিগ্রি কেলভিন, ওকে, এটি নট মানে নয়, আমরা শুধু লিখব কি 273 কেলভিন, ওকে। এবার কিন্তু উষ্ণতার পার্থক্যে এই কেলভিন ডিগ্রি লিখতে হবে। যখন আমরা কোনো একটি পার্থক্য করব তখন আমাদের এই ডিগ্রি কেলভিনটি লিখতে হবে। তাহলে কখন লিখতে হবে? যখন উষ্ণতার পার্থক্য করব তখন আমাদের লিখতে হবে। নেক্সট পরবর্তী পয়েন্ট আমরা শুরু করব 10 নম্বর পয়েন্ট, যে এককের ভাগ বোঝানোর জন্য এককের ভাগ বোঝানোর জন্য তির্যক চিহ্ন বা ঋণাত্মক ঘাত মানে -1 ঘাতের মধ্যে ব্যবহার করা হয়।
করা হয়, কিন্তু বারবার তির্যক ব্যবহার হবে না। ওকে, ব্যবহার হবে না। যেমন জিনিসটা কি আমি বলে দিচ্ছি, আমি লিখতে পারি মিটার পার সেকেন্ড। ওকে, একেই আমরা লিখতে পারি মিটার বাই সেকেন্ড। এই জিনিসটাকেই একটু ক্যারা করে লেখা হয়েছে। ওকে, বা আমরা একে লিখতে পারি, একটু ক্লিয়ার করে দিই, যে মিটার সেকেন্ড ইনভার্স, মানে মাথাতে -1 দিয়ে দিলে তাকে আমরা বলবো ইনভার্স। ওই মাথায় -1টা কোথা থেকে গেল? এই তির্যক চিহ্ন বা ভাগ চিহ্নটা মাথাতে -1 হয়েছে। ওকে, কিন্তু আমরা কি, ধরো জুল পার কেজি পার কেলভিন, এই যে পারকে দুবার ব্যবহার করলাম, এটি আমরা ব্যবহার করতে না বলছে, ব্যবহার করা যাবে না। একে আমরা কীরকমই লিখব, যে জুল পার কেজি ডট, ডট হচ্ছে, এটা কিন্তু ফুল স্টপ নয়, এটা হচ্ছে গুণ চিহ্ন। ওকে, যেটা আমরা একটু পরেই পড়ব, 11 নম্বর পয়েন্টে পড়ব, যে এই ডট বা ফুল স্টপ, এটা কিন্তু ফুল স্টপ নয়, যেটা বললাম যে ডট, এটা মানে গুণ চিহ্ন, এত কেলভিন। বা একে আমরা লিখতে পারি যে জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, আচ্ছা, এই ডট বা এই গুণ চিহ্নটার ব্যাপারে একটু বলে দিই। এটা হচ্ছে 11 নম্বর, যে গুণ বোঝানোর জন্য ফাঁকা বা ডট ব্যবহার হয়। ওকে, এই যে যেটা এক্ষুনি বললাম, এই যে নিউটন ফাঁকা মানে একটা পেজ, যেটা আমরা আগেই একটা জায়গাতে পড়েছি, সেটা কত নম্বরে? এই যে উপসর্গ একত্রে গণ্য করতে হবে। আচ্ছা, এক মিনিট একটু দেখে নিই। এই যে 4 নম্বর পয়েন্টে আমরা দেখেছিলাম লব্ধ এককের ক্ষেত্রে বিভিন্ন এককের মধ্যে ফাঁকা থাকবে। ওকে, এটা হচ্ছে লব্ধ এককের জন্য, আর অন্য কোনো এককের জন্য ফাঁকা দিতেও পারো, বা তার পরিবর্তে তুমি গুণ চিহ্ন হিসাবে এই ডট চিহ্নও ব্যবহার করতে পারো। এখানে ফাঁকা দিয়েছি, এটাও দেওয়া যায়, বা একে নিউটন ডট মানে গুণ চিহ্ন এত মিটার। ওকে, এটিও করা যায়। এই হচ্ছে আমাদের 11টি নিয়ম। তো আমরা এখানে 11টি নিয়ম প্রত্যেকটাই খুব সুন্দরভাবে তোমাদের নোটের মাধ্যমে দেওয়া রয়েছে, কোনো সমস্যা নেই। তোমরা এই পিডিএফটা কোথায় পাবে তোমাদেরকে আগের ক্লাসেও বলেছিলাম, এই ক্লাসেও বলে দিচ্ছি। ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি তোমাদের ক্লাস 9 বলে টেলিগ্রাম গ্রুপ করা রয়েছে, তোমরা ওখানে পেয়ে যাবে। তো যাই হোক, তোমাদের এই ক্লাসের মধ্যে আরও কিছু এক্সট্রা নতুন জিনিস অ্যাড করেছিলাম, যে আজকের ক্লাসে কভার করবার জন্য অলরেডি 50 মিনিট হয়ে গেছে। তো এই ক্লাসগুলোকে বা এই বাকি নোটগুলোকে পড়ানোর জন্য প্রায় আরও 1 ঘন্টার মতো, 1 ঘন্টার ম্যাক্সিমাম সময় লেগে যাবে। ওকে, তাই আজকের এই ক্লাসটিকে এখানেই অফ করছি। আগামীকাল তোমাদের এই পরবর্তী যে পিডিএফে পেজগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব। ওকে, এগুলো অনেকগুলো পেজ রয়েছে, বোঝাতেও টাইম লাগবে, সময় লাগবে। তো আমরা এই ছোট একক প্রকাশ করার জন্য উপসর্গ এবং বড় একক প্রকাশ করার জন্য উপসর্গ, এখান থেকেই আমরা আগামীকাল ক্লাসটি শুরু করব। আজকে তাহলে এখানেই সমাপ্তটি করছি, এই একক লেখার নিয়ম পর্যন্ত। আর এই পিডিএফগুলো কোথায় পাবে সেটাও তোমাদেরকে আগে জানিয়ে দিয়েছি, কোনো সমস্যা নেই। আর প্রতিনিয়ত যেমন ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পর তোমাদের পিডিএফগুলো গ্রুপে আপলোড করা হয়, তেমন তোমরা আজকেও পেয়ে যাবে। আর ঠিক সন্ধ্যের দিকে তোমাদের এমসিকিউ টাইপের কিছু কোশ্চেন ওই টেলিগ্রাম গ্রুপে বা তোমাদের এই ইউটিউবের মাধ্যমেও তোমাদের কিছু আপলোড করা হবে, তোমরা ওখানে ওই কোশ্চেনগুলো অ্যাটেম্প্ট করবে। তোমাদের মানসিক দিক থেকে একটু মজাও লাগবে
এবং তোমাদের প্র্যাকটিসও হবে, তা কোনো সমস্যা নেই। ওকে, তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে আজকের এই ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।